ভয় পেয়েছে তৃণমূল, ভয় পেয়েছেন স্বয়ং তৃণমূল নেত্রী, ভয় পেয়েছেন তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই একের পর এক ফাঁকা হুমকি দিয়ে চলেছেন দুজনেই। হ্যাঁ, ফাঁকা হুমকি, কারণ এতে কোনো কাজ হবে না। বাঙালি খতরে মে বলে মিথ্যা প্রচার করতে করতে আসল ভয়টা কোথায় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ফসকে বলেও ফেলেছেন। শোনাবো সেটা। আর এই আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাকি বলছে, এখন এই হুমকি দিতে গিয়ে দুজনেই কেমন করে বাঙালিকে হাসাচ্ছেন সেটা হাসতে হাসতে দেখুন এবং শুনুন। পিনাকি বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই কবে থেকে একই কথা বলে চলেছেন, বাংলা বিপদে বাঙালি খাত্রেবে। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো এক কাঠি বাড়া, তিনি রকবাজের ভঙ্গিতে বলছেন, হুমকি দিচ্ছেন, কিন্তু সেই হুমকিতে কোনো জোর নেই, জানেন, দম নেই হুমকিতে। কারণ ফাঁকা হুমকি তো, কারণ তারা নিজেরাও জানেন এসবে কোনো কাজ হবে না। নির্বাচন কমিশন তার নিজের কাজ করবেই। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলা প্রশাসনিক কর্তাদের দিয়েই নির্বাচন কমিশন কাজটা করিয়ে নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো হুমকি দিতে গিয়ে আদতে মজা দিচ্ছেন। আমি না একটা করে আপনাদের শোনাবো, হাসির সঙ্গে না লজ্জাও পাবেন। সম্প্রতি রাজ্যের সব জেলা শাসকদের তিনি নবান্নে ডেকে দরজা বন্ধ করে একটা বৈঠক করেছেন। শুধু দরজা বন্ধ করা নয়, আমি যেটা খবর পেয়েছি এবং সেটা ঠিক, যে রাজ্যের সব জেলা শাসকদের, তারা আইএএস অফিসার, WBCS অফিসার, তাদেরকে নিজের মোবাইল ফোন বাইরে জমা রেখে বৈঠকে ঢুকতে হয়েছিল। কারণ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধাঁতানিটা দিয়েছেন বলে জানা যাচ্ছে, সেটা মুখ্যমন্ত্রী দিতে পারেন না। প্রশাসনিক ভবনে বসে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বা নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করার নির্দেশ দিতে পারেন না। তিনি ওই বন্ধ ঘরে আর কি বলেছেন জানা যায়নি, কিন্তু তিনি যেটা বলতে চাইছেন সেটার ইঙ্গিত তিনি তার আগেই বীরভূমের একটা সভা থেকে দিয়ে দিয়েছেন। পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা। কি রে বাবা, তিনি জানতেন না? এখন থেকেই কেউ মুখ্যমন্ত্রী বলে মানছেন না নাকি? নির্বাচন কমিশন তো আজ আছে কাল নেই, মানে কি ভোটেরটা কোনো ঢের বাকি? ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। এটা হুমকি ছাড়া আর কি বলুন? আমি ভাবছি সরকারি কর্তা আমলাদের কি করুন অবস্থা, ঠিক স্যান্ডউইচের মতো হয়ে গেছেন তারা। মানে মুখ্যমন্ত্রীর এইসব কথায় কান দিলে তো নির্বাচন কমিশন ছেড়ে কথা বলবে না। আর নির্বাচন কমিশন যদি খেপে যায় তার পরিণতি কিন্তু ভয়ানক। নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যে 2 জন WBCS অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা জানিয়ে দেওয়া হয়েছে, কারণ তারা তৃণমূলের সুবিধা করে দেওয়ার জন্য ভোটার তালিকায় অনেক নাম অন্তর্ভুক্ত করেছেন বলে প্রমাণ পেয়েছে কমিশন। আর এটা জানার পর বাকি প্রশাসনিক কর্তা আমলারা অন্যায় করার কথা ভাবছেন না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সুবিধা নিশ্চিত করতে গিয়ে কেউ যদি গণতান্ত্রিক প্রক্রিয়া বিকৃত করেন বা করার চেষ্টা করেন, তাদের ভবিষ্যৎ ভালো নয়। মনে রাখতে হবে, এই রাজ্যের এক বড় কর্তা নিয়ম মানেননি বলে অবসরের পরেও পেনশন পান না। মুখ্যমন্ত্রীর দয়ায় তাকে নবান্নে একটা পদ দিয়ে রেখে দেওয়া হয়েছে, মাস গেলে মাইনেটা পাচ্ছেন, কিন্তু তার ন্যায্য পেনশন বন্ধ হয়ে রয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে এখনো, ডিপার্টমেন্টাল তদন্ত। কিন্তু তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের এত যে ভয়, মানে ভোটার কমে যাওয়ার ভয়, সেই ভয়টা কেন? আমি আগেই বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভয় পাচ্ছেন এই রাজ্যে বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘু অনুপ্রবেশকারীদের নাম যদি তালিকা থেকে বাদ চলে যায় তাহলে চিন্তার বিষয়। আমি যেটা বলেছিলাম
সেটা মুখ ফসকে মুখ্যমন্ত্রী নিজেই বলে দিয়েছেন। সংখ্যালঘু ভাই বোনেরা যারা বাইরে কাজ করেন, শুধু ঈদে আসলে হবে না, ভোটার লিস্টে নামটা তুলতে হবে ভালো করে। খালি এই সংখ্যালঘু ভাইদের নিয়ে চিন্তা, মুখ্যমন্ত্রীকে ভুলে গেলেন তার আরো অনেক ভাই আছে যারা দোলে, রথে, দুর্গাপুজোয় তাদের দেশের বাড়িতে ফেরেন, মানে গ্রামের বাড়িতে ফেরেন। তারা ফিরুক, তিনি কি চান না? না না, তারাও দলে দলে আসবেন, ভোটার তালিকায় নামটা তুলতেই হবে। গোটা দেশে বাঙালিদের মধ্যেই সারাটা পড়ে গেছে, তারা আসবেন, এসে নিশ্চিত করবেন তার নাম যেন ভোটার তালিকায় থাকে। এই দেশে কোনো অনুপ্রবেশকারীর নাম যাতে না থাকে সেটাও তারা ভাবছেন। তাই এই বাংলার নাগরিক যারা, ভারতীয় যারা, তারা অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করার সঙ্গে সঙ্গে তারাই চিহ্নিত করে দিচ্ছেন কারা বাংলাদেশি, অথচ বাঙালি সেজে, ভারতীয় সেজে কাজ করছেন। চিন্তা হবেই। এখানে একটা কথা বলে রাখি, ভোটার তালিকায় নাম থাকা নিয়ে যারা চিন্তিত তারা অবশ্যই আগামী বুধবার 6 আগস্ট পিনাক্কি বলছে দেখতে ভুলবেন না। সেদিন বাড়িতে বসে খুব সহজে মাত্র 2 মিনিটে মোবাইল ফোন ব্যবহার করে কিভাবে নিজের নাম ভোটার তালিকায় আছে কিনা তা নিজেই যাচাই করতে পারবেন, তা হাতে কলমে দেখিয়ে দেবো। সেই সঙ্গে আপনাদেরকে বুঝিয়ে দেবো কোনো ভারতীয়ের ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যাই হোক, রাজ্যের বাইরে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেদিন বলেছেন, বলুন কবে আসবেন, আমরা আপনাদের ট্রেনে করে নিয়ে আসবো, যেমন কোভিডের সময় এনেছিলাম। কোভিডের সময় ট্রেনে করে, রাজ্য কি করে ট্রেনে করে আনলো, কারা এনেছিল? আমার যেন মনে পড়ছে রাজ্য তো স্বীকার করতেই চায়নি যে রাজ্যের এত মানুষ অন্য রাজ্যে থাকে, আর ট্রেনটা তো কেন্দ্রীয় সরকার চালিয়েছিল। মুখ্যমন্ত্রী আসলে অনেক কাল আগে রেলমন্ত্রী ছিলেন তো, আমার মনে হচ্ছে গুলিয়ে ফেলেছেন। এই যে বলছেন চলে আসুন, এখানে আপনাদের রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া হবে, আপনাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হবে। আচ্ছা, আগে কেন দেওয়া হয়নি বলুন তো? পরিযায়ী শ্রমিকদের সন্তানদের স্কুলে ভর্তির বিষয়টা কেন স্থানীয় প্রশাসন, আমি ছেড়ে দিচ্ছি, তৃণমূল নেতারা কেন দেখলেন না? কেন তাদের বাড়ি ছেড়ে অন্য রাজ্যে চলে যেতে হলো? কেন মুখ্যমন্ত্রী আগে বললেন না যে এই রাজ্যে অনেক কাজ আছে, এই রাজ্যে প্রচুর শিক্ষার ব্যবস্থা আছে, তোমরা সবাই এখানে থেকে যাও? তারা কি বেটার অপশন পেয়ে চলে গেলেন অন্য রাজ্যে? হ্যাঁ, বাংলার বাইরে যারা যাচ্ছেন তারা বেটার অপশন পেয়েই যাচ্ছেন। শিক্ষা, কাজ, দুই ক্ষেত্রেই এটা সত্যি, তা আমি আপনিও জানি। তবে মুখ্যমন্ত্রী মনে হয় জানেন না। আমি বরং মনে করিয়ে দিই, বাম আমলে মূলত পয়সাওয়ালা ঘরের ছেলে মেয়েরা, এই যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা ওই অন্য রাজ্যে, দিল্লিতে অত খরচের জায়গা, সেখানে গিয়ে পড়াশোনা করেছিলেন। আপনারা তো জানেন দিল্লির কলেজে বিবিএ। কিন্তু এখন সবাই যেতে চায়। অনেক পরিবারকে আমি চিনি যারা ভাবেন যে একবেলা সেদ্ধ ভাত খাবো, তবু নিজের সন্তান বাইরে কোথাও পড়তে যাক, বাইরে কোথাও চাকরি করতে যাক, নিশ্চিত হবে তার চাকরিটা। মুখ্যমন্ত্রী ইদানিং আরো একটা হুমকি দিচ্ছেন, তিনি বলছেন 22 লক্ষ পরিযায়ী শ্রমিক যেমন বাংলার বাইরে আছেন, তেমনি এ রাজ্যেও প্রায় 1.5 কোটি মানুষ অন্য রাজ্যের আছেন। একই সুর ভাইপো, মানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাফ করবেন, সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একই সুরে হুমকি দিয়েছেন। গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্রে যে ঘটনা ঘটছে আমরা বাংলায় ঘটাতে পারি, কিন্তু এটা আমাদের শিক্ষা নয়। কিন্তু তিনি পারেন নাকি? পারলে কিছু করছেন না কেন? পাহাড়ের চা বাগান থেকে রাজ্যের বিভিন্ন চট শিল্প সহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকের যোগান তো চিরকাল অন্য রাজ্যকেই দিতে হয়েছে বাংলায়। বাঙালিরা ঐতিহাসিকভাবে এই ধরনের পরিশ্রমের কাজ করতেন না, এটা ঐতিহাসিক সত্য। বংশ পরম্পরায় তারা এই রাজ্যে রয়েছেন, তারা বাঙালি। শিল্প লাটে উঠলে তারা নানা রকম কাজে যুক্ত হয়েছেন। তারা কিন্তু এই বাংলার মানুষ, তারা বাঙালি। তাদের তাড়াবেন? এত বড় হুমকি কেন দিচ্ছেন? আপনি বলেছেন তিনি শিক্ষিত বলে তাড়াবেন না, আপনি তাড়াতে পারবেনও না।
এটা ভারত, কোনো ভারতীয়কে কোনো রাজ্য থেকে তাড়ানো যায় না তিনি যদি ভারতীয় হন। ভুলে গেলে চলবে না, কলকাতায় 1946 সালে যখন গ্রেট ক্যালকাটা কিলিংস হয়েছিল, হিন্দু নিধন হয়েছিল, তখন এরাই সর্বপ্রথম, যারা বাংলা ভাষী নন এমন হিন্দুরাই প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তারা কেউ ওড়িশা থেকে এসেছিলেন, কেউ পাঞ্জাব থেকে, কেউ উত্তরপ্রদেশ, কেউ বিহার। পরে এখানকার বাংলা ভাষী হিন্দুরা প্রতিরোধ তৈরি করে। চাইলে দেখে নিতে পারেন ইতিহাসটা। মাই ডিয়ার ভাইপো, আপনি ওই রকম করতে পারেন না। এই রাজ্যে বাস করা সব মানুষ, তারা অন্য ভাষায় কথা বললেও তারা বাংলাদেশী নন, তারা অনুপ্রবেশকারী নন, তারা এই রাজ্যের ভোটার ছিলেন, আছেন, থাকবেন। যেমন এই রাজ্যের সত্যিকারের বাসিন্দারা অন্য রাজ্যে গিয়ে বিপদে পড়েননি, পড়েছেন বাংলাদেশিরা। এই রাজ্যের ক্ষেত্রেও অন্য ভাষাভাষী ভারতীয়দের কোনো বিপদ নেই। মাই ডিয়ার ভাইপো, এটা আপনিও জেনে রেখে দিন। দুটো লোকের নাম বাদ দিক না, 2 কোটি কি, দুটো লোকের নাম বাদ দিক, ক্ষমতা থাকলে কত ধানে কত চাল বুঝিয়ে দেবো। এটা ভাইপো কি বললেন বলুন তো? মৃতদের নামও কি উনি বাদ দিতে দেবেন না? বলছে দুজন দিলেই কত ধানে কত চাল। একজন সাংসদ সংসদ চত্বরে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে এইভাবে কি চ্যালেঞ্জ করতে পারেন? করা যায় নাকি? সত্যি বলছি, এটা না মানাচ্ছে না, কেমন রগবাজের মতো শোনাচ্ছে। ভাইপোর যে পোশাক, যে সানগ্লাস, যে স্ট্যাটাস, তার সঙ্গে এই ভাষাটা একদম মেলে না। এটা না রকবাজের ভাষা। এই নির্বাচন কমিশনের সার্টিফিকেটের জোরেই তো আপনি সাংসদ, আপনি সংসদে। অবশ্য এই যে রকের ভাষায় মানে উচ্চারণে কত ধানে কত চাল দেখিয়ে দেবো, এই বিষয়টা না আপনি অনেকবার অনেক কিছুতে বলেছেন। এটা পুরনো কথা। ইউটিউবে না কত ধানে কত চাল অভিষেক বন্দ্যোপাধ্যায় সার্চ করলে কমপক্ষে 3টি 4টিও বেরোতে পারে। আপনাকে বলে রাখি, কত ধানে কত চাল সেটা মাপা অত সোজা নয়। ধানটা পুরনো না নতুন, মানে রাজনীতির ভাষায় আদি ধান না নব্য ধান, নাকি হঠাৎ করে গজিয়ে ওঠা, সরি এটা তো রাজনৈতিক পরিবারতন্ত্রে হঠাৎ করে গজিয়ে ওঠা যায়, ধানের ক্ষেত্রে এটা হয় না। যাই হোক, কি জাতের ধান, কিভাবে সেই ধানটাকে শুকানো হয়েছিল, তার উপরে নির্ভর করে 1 কেজি ধান থেকে 500 গ্রাম না 600 গ্রাম চাল বেরোবে। আপনি এসব বলে এত হাসাবেন না, পিসির মতো হাসাতে পারেন না, আপনি পারেন না। একটা সাম্প্রতিক ঘটনা দেখুন, আপনিও দেখুন। বাংলার মানুষ বুদ্ধিমান বলে, বাংলায় প্রতিভা আছে বলে যত অত্যাচার বাংলা ভাষার উপর করতে হবে, আমরা এটা মানছি না, মানবো না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে আমাদের শপথ, আমাদের 75 কোটির ওপর ম্যান্ডেট তৈরি হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজকে প্রয়াণ দিবস, আমি তো সেটাই বারবার বলেছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে, শুনলেন তো তিনি কি বলছিলেন? প্রয়াণ দিবস। তো আমি তাই শুনেছি, প্রয়াণ দিবস। তারপরে যেই ভুল ধরিয়ে দেওয়া হলো, না 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 না, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় না নির্ভয়ে এবং স্মার্টলি ভুল ভাল তথ্য দিয়ে থাকেন। কলকাতা বইমেলার উদ্বোধনে একবার রবীন্দ্রনাথ ঠাকুর ও শেক্সপিয়ারকে লন্ডনে পাশাপাশি বসিয়ে দিয়েছিলেন, সেটাও আবার গীতাঞ্জলি লেখার সময়। আমি যতদূর জানি গীতাঞ্জলি প্রকাশিত হয়েছিল 1910 সালে। তখন শেক্সপিয়ার কোথায়? 1564 সালে শেক্সপিয়ারের জন্ম আর মৃত্যু 1616 সালে। অর্থাৎ রবীন্দ্রনাথ লন্ডনে যাওয়ার 17 বছর আগে প্রয়াত হয়েছেন শেক্সপিয়ার, কিন্তু দেখা হয়েছিল। আমাদের মুখ্যমন্ত্রী যখন বলেছেন এবং সংশোধন করে নেননি, অতএব দেখা হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর শেক্সপিয়ার পাশাপাশি বসেছিলেন এবং বাংলা ও বাঙালির বিপদ নিয়ে আলোচনাও করেছিলেন। আমাদের মেনে নিতে হবে। কোনো কিছু বলার ভুল থাকলে আমি সঙ্গে সঙ্গে সংশোধন করে নিই। কবে সংশোধন করলেন? আপনার সেই 1500 কেজির বাচ্চার জন্ম থেকে কলকাতার ডহর বাবুর খোঁজ, এসব অনেক কিছু বলেছেন, কোনোদিনও সংশোধন করেননি। উল্টে আপনি মণিমুক্ত ছড়িয়েই যাচ্ছেন। বাংলা নবজাগরণের জন্ম দিয়েছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়েছে, বাংলাদেশের ন্যাশনাল সং দিয়েছে, বাংলাদেশের জয় হিন্দ স্লোগান দিয়েছে। এটা আপনাকে কে বললো? জয় হিন্দ
বাংলাদেশের স্লোগান কি যে বলেন না, কিন্তু বাংলাদেশের হয়ে গেল কি করে? আমি যখন স্কুলে পড়তাম আমার খুব প্রিয় এবং শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন দেবদুলাল ঘোষ। তিনি আমাকে বলেছিলেন, আজাদ হিন্দ ফৌজের মেজর আবিদ হাসান সাফরানি তিনি এটি ভারত মাতা কি জয় আমরা যেমন বলি তেমনি জয় হিন্দুস্তানকে, এই যে ভারতের জয় হোক এটাকে উনি সংক্ষেপে জয় হিন্দ করেছিলেন। এবং আমার যেটুকু জানা আছে যে স্বাধীন ভারতের প্রথম যে পোস্টাল স্ট্যাম্প সেটাও ছিল জয় হিন্দ লেখা। আমি ছবি জোগাড় করেছি খুঁজে, ইতিহাস তো গুলিয়ে যাবে সবার। ক্ষুদিরামের কথা মনে আছে? ফাঁসি মঞ্চে যাওয়ার আগে বলেছিলেন, একবার বিদায় দে মা, ঘুরে আসি। না মুখ্যমন্ত্রী আপনি ক্ষমা করুন, না এই গানটা ক্ষুদিরাম বসু লেখেননি। তিনি অত্যন্ত শ্রদ্ধেয় স্বাধীনতা সংগ্রামী ছিলেন, কিন্তু আপনার মতো গান লেখা, গানে সুর দেওয়া এত প্রতিভা তার ছিল না। এই গানটা লেখেন এবং সুর করেন বাঁকুড়ার লোকশিল্পী পীতম্বর দাস। এটা বাংলার গর্ব। এই বাংলা ও বাঙালি নিয়ে এত যে হইচই করছেন সেসবগুলো করার আগে না এগুলো জানা দরকার ছিল। দাঁড়ান, আসল মজাটা তো বাকি রয়ে গেছে। তৃণমূলের নানা সাইজের নেতারা এখন না বাংলা ও বাঙালি বলতে গিয়ে এই কবিতা ওই কবিতা বলতে গিয়ে কবির নামের সাথে অন্য কবিতা, এক কবির লেখা অন্য কবির ঘাড়ে চাপতে মানে যা খুশি তাই গোটা বাংলায় করছেন। কিন্তু মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন রবীন্দ্রনাথের ভাষার উপর অত্যাচার তিনি সহ্য করবেন না, কিন্তু তিনি এটা তো অত্যাচার করলেন নাকি? রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার করিয়াছে, যাহারা তোমার নিভাইছে আলো, যাহারা তোমার বিষাইছে 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 বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছো ভালো? আমি দেখলাম শতাব্দী জানে কিনা। শতাব্দী রায় পাশ করেছেন। এর আগে একবার নিজের লেখা শায়েরি উনি মঞ্চে উঠে ভুলে গেছিলেন, ফিরহাদ হাকিম এসে সেই শায়েরিটা দর্শকদের শুনিয়েছিলেন। কিন্তু কোন রকম কোনো ভুল না করেই ডাহা ফেল করেছিলেন প্রখ্যাত গায়ক শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়। মধু কৈটব বিদ্রা বিধাত্রী বড়দেব সব শ্রীকুমার দা আমার নষ্ট করে দিল। আসলে না নির্বাচন কমিশন তৃণমূলকে একেবারে সিলেবাসের বাইরের প্রশ্ন দিয়ে দিয়েছে। সাজেশনে ছিল না বাংলা বাঙালি এসব ছিল না। এই আলোচনা কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করুন। আর হ্যাঁ, মনে করে আগামী 6 আগস্ট বুধবার পিনাক্কি বলছে দেখুন, ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা তা খুব সহজে মাত্র 2 মিনিটে নিজের মোবাইল থেকে ঘরে বসে কিভাবে যাচাই করবেন হাতে কলমে দেখিয়ে দেবো। সঙ্গে জানিয়ে দেবো কিভাবে কোনো ভারতীয় নাগরিক ভোটার তালিকার বাইরে থাকবেন না। আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করবেন, আর খারাপ লাগলে শত্রুদের। আপনারা সবাই খুব ভালো থাকবেন, মজায় থাকবেন।